পড়ছিলাম আমার আলাদিন, কলমে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা ৮। অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট। ইরামের বাবা রাইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স ১৭। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনে কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবত্ব ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট দুটো ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারেই কোলের শিশু। মুহূর্তে গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। দুই ভাই, তাদের পড়াশোনা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়াশোনা, জীবনযাপন, সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট দুই ভাইয়ের পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিন দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতি রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি, নিজের জন্য কোনো সময় তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা ৩০ ছুঁয়ে গিয়েছিল সে টেরও পায়নি। এরপরই তার জীবনে এলো অরণ্য, যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়া সুখের স্বপ্ন দেখেছিল। সে অরণ্যের অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। সামিয়া ছেলের পাশে বসেই তার গালে আইস প্যাক চেপে ধরেছে। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না। ভ্রুকুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনের ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মিশির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করলো। তবে হঠাৎ করে মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে। বাড়ি এসে গুন্ডামি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ। মিথিলা ভাবি, রাহাত ভাইয়া কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারের বাড়িতেই তোমার বাস। আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা যার আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ধোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রু কুচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। খালামণি হয় আমাদের, খালামণি হবে তোমার। আমাদের তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসাই উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেওয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ বসে থাকলেন না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইসপ্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগোলো। তাকে দেখতে শিকারীর মতো লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পোংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগোলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকায় রীতিমতো শূন্য তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগলো। তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান, কনভিন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? ওই জিভ আমি আলাদিন। মাস্তানে হস্তক্ষেপ করল ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করতে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখান বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্ত মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি তুই। মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান।
চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে, আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাপ চাইতে বলছো। আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি, দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে, কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাইশটাকে আমি চিনি না মনে করেছো? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করেছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে। সারিকা দুই হাতেই মেহেদি শুকিয়ে গাঢ় কমলাবর্ণ ধারণ করেছে তার। কয়েক পা এগোলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবা না। যদি মুরদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করব না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে এসে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তদন্ত খেয়াল করে খানিকটা নমনীয় হইল ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ছোট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজের পরিবারের সদস্য মতোই মেনে নিয়েছে। রইল বা কি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না। মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটি দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সাই জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদরের ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বৃতৃষ্ণা দিয়ে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করল না। চুপচাপ হন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি রাতটা কিছুক্ষণ পরেই আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিসির এবং সাইবানের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি। তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই। ইরামের হাতে মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে সাহায্য করল সে। ট্রে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখল। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল ইরাম তেমনটা নয়। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী। তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে 30-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতর এতটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতর রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চলচলন। ইজান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যিই ভীষণ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজন একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণে বন্ধুদের দল হঠাৎ করেই ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইমম্যাচিওর ডিজে এক ম্যাচিওর মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতো বাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতো শান্তশিষ্ট প্রয়োজনে রুষ্ট নারী কীভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্য আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগ গেল কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে, কেমন চিটচিটে লেগেছে। এই বাড়ির নারী নক্ষত্র তার চেনা। সেই ছোট্টবেলা থেকেই যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময় পিছনে ভিন্ন এক অস্তিত্ব টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। ছিলকে চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা। হিসাব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে।
তাকালো তীর্যকভাবে সারিকা যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার পিছনের টেবিলের দিকে। ভালো, এক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আশা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হচ্ছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতেই থাকি। ও পরিহাসের হাসি হাসলো অনুরাগ একটুখানি, ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিল। চোখে আঙুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকে শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটল বুঝি। অনুরাগ দেখল না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি চাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরের দিকে এগোলো অনুরাগ। তবে সারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করলো। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটাই কিছুই বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখলো তার কাজজোড়া উঁচু হয়ে আবার ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসল এবার সিনহাদের ছেলে। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি। ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে, চিন্তা নেই। এটুকু বলেই অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্ত ভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। সারিকা ভ্রু কুঁচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনই শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকাকে পাশ কাটিয়ে কিচেনের ভেতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে। আর কিছুক্ষণ বাদেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। যেন তার বুকের উপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রমে এইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি আধো অন্ধকার। সকলেই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে 1 কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাঁচ খুলতেও সাহায্য করে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করলো বাড়ির লোহার মেইন গেট হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আবছা দেখা গেল, চোর টোর নাকি। ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়েই থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে। পরনে কালো স্ট্রিংকের পায়জামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট্ট ছোট্ট প্রাণীর অস্তিত্ব। 3টি ছোট ছোট ইঁদুর। হ্যাঁ, একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো। তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শুধু হালকা একটু কেশে শুধালো, ঘুমাননি এখনও? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছো? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতে সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই। এগুলো হ্যামস্টার, আমার বাচ্চারা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুয়ে নিজের হাতের তালের উপর 3টি হ্যামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতর রাখলো। 3টাই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝে বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর, তাই এমন বলের মতো কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারেই যায় না।
উপরন্তু পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে। লালু, কালু, টম, টমি, পুচু, পুচি, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়? সাইবান ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলের হ্যামস্টার দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো, আর এটা বারাক ওসামা। ইরামের প্রচণ্ড হাসি আসছে, অট্টহাসি, হাসতে ইচ্ছে করছে। ঠোঁটে ঠোঁট চেপে সে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। তিনটা আদরের ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময় হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সুচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতেই খানিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগোলো। তারপর হুট করে ইরামের হাত থেকে আধ খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, টেলিসিয়াস। নাক কুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই, আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করলো যেই ধারে চুমুক দিয়ে সে পান করেছিল সাইবান ঠিক সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেওয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানে এখনও লেপ্টে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার এটা আজকে জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছো? হঠাৎ করেই ইরামের একদম কাছে সরে এলো সাইবান, তবে সকালের মতন তাকে স্পর্শ করলো না। শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হল অফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গেঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? তির্যক হাসলো সাইবান। নুই নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলল ইরাম। সাইবান আর একটু বিস্তৃত হেসে যুক্ত করল, 1 সেকেন্ড থট। এবার থেকে আমার আপু ডাকটা পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকেই শুনি। দাঁতের ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু পিয়ার্সিং চলচল করে উঠল ভোরের কমলাভ আলোয়। দিলেন তো ঘেটে করে। আমার বউকে আমি কি নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ। স্লো সে চোখ পিটপিট করল ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতেই পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান। দূরে সরে দাঁড়িয়ে একবার জোর গলায় বলল, স্নোফ্লেক্স। সি ইউ অ্যাট আওয়ার ওয়েডিং সুন। সেলুটের ভঙ্গি করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগ পেল না এই ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা রশ্মিতে ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উঠতে লাগলো নদীর ঢেউয়ের মতো। চোখ বুজে ফেলল ইরাম। অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়েই দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময়ই বলতে পারবে।